তিনি হয়তো আসার কথা চিন্তা ভাবনা করছেন, তার দলও আসার কথা চিন্তা ভাবনা করছে, কিন্তু তাকে ভয় দেখানো হচ্ছে। এবং যারা ভয় দেখাচ্ছেন যে তিনি যদি আসেন তিনি অ্যাসাসিনেটেড হতে পারেন, অর্থাৎ তাকে মেরে ফেলা হতে পারে, এই সময়টিতে তারেক রহমান সাহেবের দেশে আসাটা নিরাপদ নয়। আজকে এই গত 10 মাসে যা হয়েছে, তো এগুলো যে হবে এরকম একটা পরিস্থিতি হবে, সেটা আমি প্রথম দিন থেকেই আতঙ্কিত ছিলাম এই বিষয় নিয়ে। এবং যখন সেই জুলাই মাসের 10 তারিখ 12 তারিখে আমি কিছু কথা বলা শুরু করলাম জামাত সম্পর্কে, বিএনপি সম্পর্কে, বিএনপির চাঁদাবাজি সম্পর্কে, তারপরে জামাতের কর্মকাণ্ড সম্পর্কে, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ভবিষ্যৎ নেই, সে ভালো করতে পারবে না, একেবারে 3-4 দিনের মাথায়, উনি শপথ নেওয়ার 3-4 দিনের মাথায় বিএনপির মধ্যে ভাতৃঘাতী সংঘর্ষ, তারপরে দলীয় ক্রন্দল, চাঁদাবাজি, নিয়োগ বদলি, দুর্নীতি, অনিয়ম, প্রভাব বিস্তার, টেন্ডারবাজি, যা কিছু হচ্ছে এর হাজার না লাখ ভাগের 1 ভাগও বিএনপির যারা নেতৃত্ব তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, যারা বিএনপির ভালো মানুষ। এখন কেন্দ্রীয় অফিস বলেন, বিভাগীয় নেতৃত্ব বলেন, উপজেলা নেতৃত্ব বলেন, কেউ পারছেন না। এখানে যে যার মতো করে চালাচ্ছেন এবং সবাই বলার চেষ্টা করছেন যে এখন তারেক রহমান সাহেবের যে উপস্থিতি এটি বিএনপিকে নিয়ন্ত্রণ করার জন্য বা বিএনপিকে উজ্জীবিত করার জন্য বা বিএনপিকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা ছাড়া এই মুহূর্তে সম্ভব নয়। এবং ঘটনা তাই হলো যে যদি আপনি ইন্ডিভিজুয়াল বা ইন্ডিপেন্ডেন্ট তারেক রহমান সাহেবকে চিন্তা করেন, তার জীবনের ঝুঁকি, তারপরে তার প্রাণের ঝুঁকি, এটা সেই আগস্ট মাসে যেমন ছিল তার সাথে এখন আরও মারাত্মক আকার ধারণ করেছে, এটা সত্য। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে তার যে প্রয়োজনীয়তা, সেটা আগস্ট মাসে তার যে প্রয়োজনীয়তা ছিল বাংলাদেশে তার চেয়ে কোটি কোটি গুণ বেড়ে গেছে। কাজেই তার জীবনের চাইতেও দেশের প্রয়োজনটা এই মুহূর্তে খুব বেশি হয়ে পড়েছে, বিশেষ করে তার দলকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন তিনি যদি বাংলাদেশে থাকতেন, তিনি যদি সারা বাংলাদেশ ভ্রমণ করতেন, জনগণের সঙ্গে কথা শুনতেন এবং তার দলের যে সকল মন্দ মানুষ, লাঠিয়াল বাহিনী, দুর্নীতিবাজ, তিনি যদি তাদেরকে শাসন করতে পারতেন, তাহলেই বিএনপির জন্য একটা ভালো সময় আগামীর আশা করা যেত। কিন্তু এখন যে অবস্থা চলছে, এই অবস্থা যদি মোটামুটি মাসখানেক চলতে থাকে, তখন জনাব তারেক রহমান সাহেবের ফিরে আসা, তার ইমেজ, কিংবা তাকে যেভাবে বলা হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, দেশনায়ক, এসব তো একেবারেই অসম্ভব একটা বিষয়ে পরিণত হয়ে যাবে। অধিকান্ত বেগম খালেদা জিয়ার যে ভাবমূর্তি, এটাও ধরে রাখা যাবে না। বিএনপি যে সকল শীর্ষ নেতৃবৃন্দ, ধরেন 10-12 যারা আছেন, এই 10-12 জনের মধ্যে সেই 15 দিন আগে যারা কথা বলতেন, আপনি দেখবেন যে গয়েশ্বর বাবু চুপ হয়ে গেছেন, মির্জা আব্বাস চুপ হয়ে গেছেন, মির্জা ফখরুল সাহেব চুপ হয়ে গেছেন, তারপর আরও অনেকে, তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। হাল আমলে সালাউদ্দিন সাহেব কথাবার্তা বলতেন, তিনিও গত 3-4 দিন ধরে তেমন কথাবার্তা তিনি বলছেন না। তাহলে কি হলো? কি হচ্ছে বিএনপির মধ্যে? কি হচ্ছে দেশের মধ্যে? ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো দেশটাকে ছেড়ে দিয়েছেন আল্লাহর মাল হিসেবে, কুল্লু খালাস। ফলে এই আল্লাহর মালে দেশে যে যেখান থেকে পারছেন চেয়ারে বসে সেই সর্বনাশ তিনি করে যাচ্ছেন। ঘটনাটা অনেকটা এরকম যে রোম যখন পড়ছিল, নীরো তখন বাঁশি বাজাচ্ছিল। তিনি এখন যমুনাতে বসে সংস্কার করছেন, তিনি যমুনাতে বসে ঐক্যমত্যের বৈঠক করছেন, তিনি যমুনাতে বসে চিন্তা করছেন যে ইংল্যান্ড থেকে তিনি যে একটা মহামূল্যবান পুরস্কার নিয়ে এলেন ব্রিটেনের রাজার কাছ থেকে, এরকম আরেকটি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কত দ্রুত আনা যায়। অ্যাটলিস্ট আর কিছু না হোক, তার বন্ধু মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তার সঙ্গে কিছু একটা করা যায় কি না। এই কারণ হলো উনি বিদেশে না গেলে, বিদেশি লোকদের সাথে ওনার উঠা বসা না হলে ওনার পেটের ভাত হজম হয় না এবং হবে না। ঠিক এরকম একটা অবস্থায় তিনি পুরো দেশটাকে আল্লাহর মাল রূপে ছেড়ে দিয়েছেন। আর এই সুযোগ নিয়ে আপনি এই ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে একটি ভয়াবহ ভূমিতে পরিণত হচ্ছে, রীতিমতো জঙ্গলে পরিণত হচ্ছে। মহাসড়কে ডাকাতি হচ্ছে এবং
গ্রাম্য রাস্তা থেকে শুরু করে জেলা ডিস্ট্রিক্ট বোর্ডের যে রাস্তাগুলো রয়েছে সেখানে গাছ ফেলে ডাকাতি করা হচ্ছে। ডাকাতির সঙ্গে সঙ্গে ঘুষ, দুর্নীতি, মামলা সব কিছু চলছে। আর এই যেহেতু ক্ষমতার যে বলয়, সেই বলয়টা এখন রাষ্ট্রের হাত থেকে আমজনতার হাতে চলে গেছে। আর আমজনতার হাতের মধ্যে যারা সবচেয়ে বেশি সংগঠিত, সেই বিএনপির হাতেই ক্ষমতার পরিচালন ব্যয়টা বেশি, এবং বিএনপি সেই বদনাম হয়ে যাচ্ছে। আর এই বিএনপিকে নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে এটিকে সঠিক পথে পরিচালনা করা এবং দলটিকে একটা নির্বাচনের পথে নিয়ে আসা, এই কাজটি তারেক রহমান সাহেব ছাড়া আর কেউ করতে পারবেন না। এখন উনি লন্ডনে বসে বা দেশের বাইরে বসে যেভাবে শেখ হাসিনার জমানাতে জাস্ট দল চালিয়েছেন, সেটা ছিল কেবলমাত্র কমিটি গঠন, কমিটি ভাঙা, কাউকে নতুন পদ দেওয়া, পদবি দেওয়া, এবং অনেক দিন পর 6 মাস 7 মাস পর একটা দলীয় প্রোগ্রাম করা, এবং বছরে 15 বছরে হাইয়েস্ট সাকসেসফুল 15টি বৈঠক করা। আর সেই অনুষ্ঠানটি করার পরে, সমাবেশ করার পরে শেখ হাসিনার জমানাতে দলীয় নেতাকর্মীদের উপর যে জুলুম, অত্যাচার, মামলা মোকদ্দমা চলতো, আবার 6 মাস কোনো খোঁজখবর নেই। এই 6 মাস দেখা গেল রুহুল কবির রিজভী সাহেব ওই অফিসে একা বসে থাকতেন, 4-5 জন লোক তার সাথে থাকতো। তো সেই যে জায়গা, সেটা তিনি লন্ডনে বসে এইভাবে করতেন। কিন্তু এখন তো সেটা না, এখন তো ক্ষমতা তার দলের হাতে, তার দলের এমপি প্রার্থীর হাতে, তার দলের চেয়ারম্যান প্রার্থীর হাতে, উপজেলা চেয়ারম্যান প্রার্থীর হাতে, এবং এইগুলো তাকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। এবং বিএনপি যারা ধ্বংস চাচ্ছে, তারা এই দেশটিকে মাৎসান্যায় করে বিএনপির যে দুর্নাম এবং বদনাম হবে, বিএনপি জনগণ কর্তৃক ধিক্কৃত হবে, এরকম একটা যে মাস্টার প্ল্যান তারা বিএনপি যারা প্রতিপক্ষ করছে, সেই ফাঁদে বিএনপি আলটিমেটলি পড়ে গেছে। এখন এখান থেকে বিএনপিকে উদ্ধার করার জন্য তারেক রহমান সাহেবকে এসে কাজ করতে হবে, অথবা তাকে দলের নেতৃত্ব থেকে দূরে থাকতে হবে, দায় দায়িত্ব ছেড়ে দিতে হবে। কিন্তু দায় দায়িত্ব নিয়ে তিনি কোনো অবস্থাতেই, এই অবস্থাতে লন্ডনে থাকলে তিনি পারবেন না, তাকে দেশে আসতেই হবে। এইভাবেই কিন্তু একটা ফাঁদ তৈরি করা হয়েছে। এখন এই সময়টা তার জন্য নেতৃত্বের যাকে বলা হয় এসিড টেস্ট। তিনি সাহস করে দেশে আসবেন, দলের হাল ধরবেন, দুর্নাম বদনাম রোধ করবেন, এবং দলকে সংগঠিত করে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত করবেন, বিজয়ী হয়ে সরকার গঠন করবেন। এটা হলো ওয়ান অপশন। আর দ্বিতীয় অপশন হলো তিনি যেখানে আছেন সেখানে থাকবেন, তার দল যা কিছু করছে তাই সেভাবে করবে, এবং এটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে তাকে যে পরিণতির দিকে নিয়ে যায়, তিনি সেই পরিণতি গ্রহণ করবেন। কিন্তু বাংলাদেশে এখন এই যে দল আন্দোলন করে, লড়াই করে, সংগ্রাম করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে নির্বাচন আদায় করে, তারপর শেষে সেই নির্বাচনে বিজয়ী হয়ে, তারপর শেষে একটা সরকার গঠন করে, সেই সরকারের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে আসবেন, 20 লক্ষ লোক তাকে রিসিভ করবে। এটা শুয়ের পিছন দিয়ে একটা উট ঢোকা যতটা কঠিন, তার চেয়ে অসম্ভব একটা বিষয়, সম্ভবই না এটা। কিন্তু পরিস্থিতি এই পর্যায়ে চলে গেছে। ফলে ওনাকে দল টিকাতে হলে, প্রধানমন্ত্রী হতে হলে, বাঁচাতে হলে ওনাকে আসতেই হবে। দেয়ার ইজ নো ওয়ে। এখন সমস্যাটা হলো, তিনি হয়তো আসার কথা চিন্তা ভাবনা করছেন, তার দলও আসার কথা চিন্তা ভাবনা করছে, কিন্তু তাকে ভয় দেখানো হচ্ছে। এবং যারা ভয় দেখাচ্ছেন যে তিনি যদি আসেন তিনি অ্যাসাসিনেটেড হতে পারেন, অর্থাৎ তাকে মেরে ফেলা হতে পারে, তার প্রতি আঘাত আসতে পারে, জন এফ কেনেডির মতো তাকে গুলি করা হতে পারে, তার প্রতি বোমা নিক্ষেপ করাটা হতে পারে বেনজির ভুট্টোর মতো, এবং তিনি শেষ হয়ে যাবেন। এই কথাগুলো অহরহ বিভিন্ন মাধ্যম থেকে বলা হচ্ছে, মূলত তাকে যাকে বলা হয় বাংলাদেশে আসা থেকে বিরত রাখার জন্য। এবং তিনি যদি না আসেন, এই মুহূর্তে বিএনপির তো অন্য কোনো নেতৃত্ব নেই, যার কমান্ডে পুরো বিএনপি চলে। এই মুহূর্তে বিএনপির অন্য কোনো বিকল্প নেই, তারেক রহমানের বিকল্প নেই, যে কিনা এই দলটা চালাতে পারে। ফলে এখানে একটা ভেস্তুদর্জিকার মাঝামাঝি না, একেবারে ডাইরেক্ট আপনাকে ফিনারে জাহান্নামা খালেদুন হতে হবে, জাহান্নামে চলে যেতে হবে, অথবা জান্নাতুত তাজরিম মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, অর্থাৎ এমন আমল করতে হবে যে আমলের ফলে আপনি এমন জান্নাতে প্রবেশ করবেন যেখানে অনন্ত কাল আপনি আরামায়েশে থাকতে পারবেন। তো সেক্ষেত্রে এই বিএনপিকে নিয়েও ঠিক ওরকম অবস্থা, মাঝামাঝি কোনো জায়গা নেই, একেবারে পতন, আজীবনের জন্য নিন্দিত হয়ে, ঘৃণিত হয়ে এই সমাজ থেকে তাকে
চলে যেতে হবে, এ রাষ্ট্র থেকে তাদেরকে চলে যেতে হবে, অথবা এ রাষ্ট্রে তারা একটা নতুন ইতিহাস তৈরি করবে এবং এই ইতিহাসটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে হবে এবং সেখানে তার ঝুঁকি থাকবে, ভয় থাকবে, তার প্রতি আক্রমণ থাকবে এবং এটা মোকাবেলা করার মধ্যেই তো তার নেতৃত্ব। তিনি সেটা মোকাবেলা করতে পারলেই তার সাহসিকতা প্রমাণিত হবে। তিনি সেটা করতে পারলেই তিনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে, এটি উত্তরাধিকার সূত্রে তিনি পিতার যে লিগেসি, ঐতিহ্য, এটা তিনি ক্লেম করতে পারেন। আদারওয়াইজ এটা হবে না।